ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে শ্রমবাজার নিয়ে শঙ্কা, স্থিতিশীল রাখতে পদক্ষেপের পরামর্শ, সংকট দেখছে না সরকার। উচ্চ মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে জীবনযাত্রা, ব্যয় মেটাতে সরকারি ঋণে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তিখাত, বিনিয়োগ বাণিজ্য নিয়ে শঙ্কা। সরকারি বাড়ি থেকে উচ্ছেদ অভিযানের পরও টনক নড়েনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের, বাড়ি ছাড়তে নানা টালবাহানা। তীব্র তাপদাহে জনজীবনে ভোগান্তি, সারা দেশে হিট অ্যালার্ট জারি, ভোলায় ঝলসে যাচ্ছে ক্ষেত, ক্ষতির মুখে বড় চাষিরা। এবং চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে এবার নিশা ডিপজল, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা, মান উন্নয়নে কাজ করার ঘোষণা। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেছেন, অস্থিরতার কারণে দেখা দিতে পারে অনিশ্চয়তা। আর অভিবাসন বিশেষজ্ঞ CR আবরার মনে করেন, বাংলাদেশ সরকার ও মিশনগুলোর কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করবে শ্রমবাজারের স্থিতিশীলতা। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে প্রভাব পড়বে না। এ নিয়ে সজাগ রয়েছে সরকার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সাম্প্রতিক ইরান ইসরায়েলের সংঘাতে উত্তেজনা এখন পুরো মধ্যপ্রাচ্যে, আর তাই এই অঞ্চলে কর্মরত প্রায় 28 লাখ বাংলাদেশি প্রবাসী শ্রমজীবীর কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে বিশেষ দৃষ্টি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার। সংগঠনটির মহাসচিব মনে করেন, উদ্ভূত পরিস্থিতির কারণে কাজ হারাতে পারে অনেকেই। ভেরি ডিফিকাল্ট ফর আস এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা, কারণ আমাদের ফিনান্সিয়াল একটা বড় রকমের শর্টেজ রয়ে গেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে যে যদি ভয়েস রেজ, কারণ আমরা যে সেন্ডিং কান্ট্রি হিসেবে আমাদের একটা বড় রাইট রয়ে গেছে, সেটা যদি সেখানে জায়গায় যদি এইসব জায়গাগুলো তোলা সম্ভব হয়, যে এই ধরনের এই জব ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, ইকোনমিক প্রবলেম হয়ে যাবে, এবং আমরা অ্যাজ এ সেন্ডিং কান্ট্রি উইল সাফার লট। সো এই যে হিউম্যান একটা বড় হয়ে যাবে, এই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই ফান্ড মিনিস্ট্রি এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। 90 দশকের শুরুতে ইরাক কুয়েত যুদ্ধের উদাহরণ টেনে অভিবাসন বিশেষজ্ঞ CR আবরার বলছেন, এবারও অনেক শ্রমিক কাজ হারাতে পারেন। এই অবস্থায় সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এফেক্টিভ কূটনীতির মাধ্যমে এবং এই শ্রমবাজারকে যেন আমরা ধরে রাখতে পারি এবং আরও যেন সামনের দিকে এগিয়ে নিতে পারি এই মধ্যপ্রাচ্যে, তার জন্য এবং যে বিভিন্ন এই বোথ প্রাইভেট সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট এবং ইন্টার গভর্নমেন্টাল কোঅর্ডিনেশনের মাধ্যমে সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কোঅর্ডিনেশন করে অবশ্যই এখানে মানে আমাদেরকে নিতে হবে, উদ্যোগ আমাদেরকে নেওয়া দরকার। এই মধ্যপ্রাচ্যের বাজারগুলো যদি এখানে বিপর্যয় হয়, তাহলে অবশ্যই এখানে বিকল্প বাজারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এখানে কোনো সমস্যার কারণও নেই, এটার কোনো প্রভাবও ফেলবে না। আমার মনে হয় আমাদের যে সম্পর্ক আছে মধ্যপ্রাচ্যের সাথে, সেটা বহাল থাকবে এবং শ্রমবাজারও ঠিক থাকবে। প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাতার, দুবাই, ওমান সহ সৌদি সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের মানবেতর জীবনযাপন নিয়ে হতাশা প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে অবৈধ উপায়ে দেশটিতে শ্রমিক নিয়োগে জড়িত নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, কর্মসংস্থানের আশায় সরকারি নিয়ম মেনেই দেশটিতে যান অনেক বাংলাদেশি, তবে প্রতিশ্রুতি অনুযায়ী মিলে না কর্মসংস্থান। এদিকে চরম বিপাকে পড়েন তারা। আবার অনেকে ভিসার মেয়াদ শেষে নবায়নের সুযোগ না দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ফলে এই অভিবাসীরা গ্রেফতার, আটক, দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকি পড়েছেন। এই অবস্থায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও মানবাধিকার লঙ্ঘন না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রসিডিউটরস। প্রতিনিয়ত বাড়তে থাকা মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান। খাদ্যাভ্যাস থেকে প্রতিনিয়ত কমছে পুষ্টিকর খাবার, বাড়ছে সরকারের ব্যয়, যা মেটাতে হচ্ছে সাধারণ জনগণকে। চলতি বছর ব্যয় মেটাতে ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকা
ঋণ নেবে সরকার। বিশ্লেষকরা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি খাত, বিনিয়োগ, আমদানি রপ্তানি সহ সব ক্ষেত্র। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। মহাখালীর স্থানীয় বাসিন্দা সাইফ একজন বেসরকারি কর্মকর্তা। বাজারের প্রতিনিয়ত বাড়তে থাকা পণ্যমূল্য যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলছিলেন সে কথা। খরচ হচ্ছে কিন্তু মাসে 20,000 টাকা খরচ হচ্ছে, কিন্তু আমার 2,000 টাকা আমার স্যালারির থেকে বেশি খরচ হচ্ছে। বাসা ভাড়া সহ আমার কিন্তু 12,000 টাকা চলে যাচ্ছে, তারপর আমার কাছে থাকে 6,000 টাকা। এখন এই 6,000 টাকাতে আমি নিজে চলবো নাকি বাজার করব না কি করব আমি সেটা দিব। গরুর মাংস কিনে খাওয়া তার কাছে এখন এক প্রকার বিলাসিতা। এখন কিভাবে কিনবো? একটা গুঁড়া দুধের দাম এখন 550-600 টাকা, যেটা আমার স্যালারিতে হয় না। আমি মাছ মাংস তো মাসে দেখা গেছে হয়তো 2-1 খাওয়া হয়, এর বাইরে কিন্তু হয় না। 1.5 বছরের বেশি সময় ধরে দেশে বিরাজ করছে উচ্চ মূল্যস্ফীতি। সীমিত আয়ের মানুষ রীতিমতো হিমশিম খাচ্ছেন, ফলে খাদ্যফাঁস থেকে কমছে প্রতিনিয়ত পুষ্টিকর খাবারের তালিকা। ভাবে যে টাকা বেতন পাই তা দিয়ে আমার ঘর ভাড়া এবং বাজার খরচ করতে আমার টাকা শেষ হয়ে যায়। র মেটেরিয়ালের খরচ, এরপর যে শ্রমিকদের বেতন, সব মিলিয়ে দেখা যাইতেছে যে এক সময় যে দেখা যাইতেছে এটার প্রাইস বেড়ে যাইতেছে। মনে করেন 500 টাকা বেতন বাড়িতে দিলে 4 জন খানে আলা, এতে সংসার চলে না আমার। সবজি কিনতে গেলে 50 টাকা, যদি 500-700 টাকা গাড়িতে লাগবে, বাজার গেলে লাগে 1,000 টাকা। বর্তমানে আল্লাহ ডাইল ভাত কোনো রকম খাওয়ায়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মার্চের সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় 14% বেড়ে দাঁড়িয়েছে 9.81%। খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 9.87%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.64%। আর গ্রামের তুলনায় শহরের মূল্যস্ফীতির চাপ বেশি। অর্থনীতিবিদ ডাক্তার আসানিচ মনসুর বলছেন মূল্যস্ফীতির চাপ সাধারণের ঘাড়ে বেশি পড়ছে। সরকার ব্যয় বেশি করছে, সরকারের ব্যয়টা মিটাচ্ছে কাই? জনগণ। ইনফ্লেশন ট্যাক্সের মাধ্যমে। ইনফ্লেশন যখন হয় তখন বাড়ির দাম বেড়ে যায়, জমির দাম বেড়ে যায়, সম্পদশালীরা আরো ধনী হয়ে যায়। মূল্যস্ফীতির এই উচ্চ হারকে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় হুমকিও বলে মনে করেন এই বিশ্লেষক। সেভিংস হচ্ছে ব্যাংকে খাতে এই বছর 1.5 লক্ষ কোটি টাকা, 10% গ্রোথ হচ্ছে। 15 লক্ষ কোটি টাকা, 10% হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা। সরকারি তো পুরোটা নিয়ে নেবে, ব্যক্তিখাত কিছু পাবে না। তো এই পরিস্থিতি তো কোনো দিনও সৃষ্টি হয়নি বাংলা ইকোনমির সব অর্থই যদি সরকার তার বাজেট সাপোর্টে নিয়ে নেয়, তাহলে ব্যক্তিখাতের জন্য কি থাকবে, কি বিনিয়োগ হবে কিভাবে? নিত্যদিনের অতি প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ভারসাম্যহীনতার কারণে মানুষের দুর্ভোগ শুধু বাড়ছে বলেও জানান ডাক্তার আসানিচ মনসুর। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। উচ্ছেদ অভিযান চালিয়েও সরকারি বাড়ি থেকে নামানো যাচ্ছে না 5 বছর আগে অবসরে যাওয়া এক অতিরিক্ত সচিবকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক থাকাকালীন এলিফ্যান্ট রোডের বাড়িটি নিজের নামে বরাদ্দ নেন তিনি। 2018 সালে চাকরি থেকে অবসরে গেলেও বাড়ি ছাড়তে নানা টালবাহানা করছেন। নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর এলিফ্যান্ট রোডে 10 কাঠা জমির উপর নির্মিত দোতলায় এই বাড়ির বাসিন্দা সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব, নাম আশরাফুল ইসলাম। 2017 সালের চাকরি থেকে অবসরে গেলেও সরকার থেকে বরাদ্দ বাড়িটি তিনি ছাড়েননি এখনো। বারবার নোটিশ দিয়ে ব্যর্থ হয়ে সম্প্রতি বাড়ি খালি করতে চালানো হয় উচ্ছেদ অভিযান। তবে অজানা কারণে অভিযানকারী দল বাড়ি খালি না করেই ফিরে যান। অবসরের পরে যে সময়টা দেওয়া হয় সে সময় তো ওনাকে দেওয়া হয়েছে। এখন বর্তমানে উনি কিভাবে আছেন এটা অফিস বা উনি বলতে পারবেন, আমি আসলে ডিটেলস এতটা বলতে পারবো না। ঈদের পর 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছাড়ার কথা বলে গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেন সাবেক এই কর্মকর্তা। তবে ঈদের পর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়ি ছাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি। উল্টো মিডিয়াকে দেখে দরজা আটকে দেন বাড়ির সদস্যরা। এ বিষয়ে গণপূর্তের পরিচালক অবশ্যই বলছেন বাড়ি দখলে রাখার আইনত কোনো সুযোগ নেই আশরাফুল ইসলামের। জানান দ্রুত সময়ের মধ্যে বাড়ি খালি করা হবে। সরকারি দপ্তর, আমরা সরকারি কর্মকর্তা যিনি চাকরিরত তাকে বরাদ্দ দিতে পারি, যিনি অবসরপ্রাপ্ত তার অনুকূলে বরাদ্দ রাখতে পারি না। সেই বিবেচনা থেকে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার কারণে এবং অনেক বকেয়া ভাড়া জমে যাওয়ার কারণে তাকে আমরা উচ্ছেদের সিদ্ধান্ত নিই। উচ্ছেদ করার কার্যক্রম যখন চলমান ছিল তখন সেই অবস্থায় উনি মাননীয় মন্ত্রীর কাছে এসে সময় প্রার্থনা করেন। মাননীয় মন্ত্রী বলছেন যে ঈদ এবং ঈদ পরবর্তী 7 থেকে 10 দিন সময় দিয়ে তারপরে উচ্ছেদ করার জন্য। তবে এই বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশ জুড়ে বাড়ছে গরমের তীব্রতা, এতে অতিষ্ঠ জনজীবন। জেলায় জেলায় হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। আসছে সপ্তাহে তাপদাহ আরও বাড়বে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মী মাইনুদ্দিন আরিফ, খায়রুজ্জামান সেতু ও মীর শিশিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। মেহেরপুরে গরমের তীব্রতা এতটাই বেশি যে অনেক সড়কে গলে গেছে পিচ। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী মানুষের। ক্লান্ত দেহে কিছুটা জিরিয়ে নেয়ার চেষ্টা। অনেকে ভিড় করছেন সড়কের পাশের শরবতের দোকানগুলোতে। তীব্র তাপদাহে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। লোক তো গরমে অতিষ্ঠ যাচ্ছে, ভাড়া তো তেমন নেই, লোকে আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে, লোকে রাস্তাঘাটে চলতে পারতেছে না, এতটা অতিরিক্ত গরম পড়তেছে। যে তাপ রোদের আমি এখন বাড়ি চলে যাচ্ছি, এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের থেকে তাপমাত্রা অনেক বেশি। 4 দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। শুক্রবার এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 41.3 ডিগ্রি। তীব্র তাপদাহ নিয়ে 2 দিন ধরেই হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং। রাজধানী ঢাকাতেও পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই। আমার কোনো উপায় নাই, তো বাধ্যগতভাবে মনে করো সালাই লাগে, কারণ পিকআপ তো আর মনে করে গরম মানে না। অন্যান্য বছরের থেকে এবার ধরেন ঢাকায় প্রচুর গরম পড়তেছে, আর হিউমিডিটিও অনেক বেশি, এর জন্য ধরেন ঘামও শোকাচ্ছে না, আর বেশি অস্বস্তিটা ফিল হচ্ছে বেশি। এখন কি করবো, আমাদের তো এখন চলতে হবে, গরম হইলে তো করার নাই কিছু। খুলনা অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে আসছে সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। এই এপ্রিল মাস যেহেতু উত্তপ্ত মাস এবং এই সময় প্রকৃতি একটু বিরূপ থাকে, এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ সেটা এই এপ্রিল জুড়েই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও এই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া 21 তারিখের পর কোথাও কোথাও বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু অংশে কমে যেতে পারে। প্রচণ্ড গরমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রচণ্ড তাপদাহে উপকূলীয় জেলা ভোলার বড় চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। টানা তাপদাহের কারণে ধানের পরাগরেণু ঝরে যাওয়ার পাশাপাশি রোদে ঝলসে যাচ্ছে ক্ষেত। এতে বেড়েছে পোকার আক্রমণ। এই অবস্থায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে চিন্তিত চাষিরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আল নোমান। বিস্তীর্ণ ফসলের ক্ষেত জুড়ে বোরো ধানের সমারোহ। তবে গত কয়েকদিনের তাপদাহ, অতি খরা আর ঝড়ের কারণে বোরোর ক্ষেতে দেখা দিয়েছে বিপর্যয়। বিশেষ করে ঝরে যাচ্ছে পরাগরেণু, ঝলসে যাচ্ছে পাতা, আর পোকার আক্রমণ বেড়েছে কয়েক গুণ। বিপর্যয় কাটছে না ওষুধ কীটনাশকেও। টেনশনে আছি, অতি তাপমাত্রা খুবই বেশি, এই জন্য কৃষি বিভাগ থেকে এখনো কেউ আসে নাই এবং রেণু ঝরিয়া যাইতেছে, ধান না পাওয়ার সম্ভাবনা বেশি। আমার 5 বিঘা জমিতে মনে করেন রোদের সিজন, হ্যাঁ আমরা কৃষক অনেক ক্ষতি পড়ছে, কারণ এই রেণু ঝরিয়া গেলে ধান নষ্ট। বাড়তি লাভের আশায় অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে বোরোর আবাদ করেছেন, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কায় জেলার চাষিরা। রোদের কারণে পোকা মাকড়ের আক্রমণ খুবই বেশি। রেণু জড়িয়ে আছে, এই বেলাকায় টুনি আবার তুফান হয়েছে, তুফানে অনেক রেণু জড়িয়ে গেছে। এরই ক্ষেত্রে যে যা ধান ক্ষেত ওষুধ হাঁস ওষুধ দিতেছি, এটির কোনো কাজ করতেছে না। আগে দিতাম 5 কেজি, এখন দিত 10 কেজি, তাতেও কাজ করতেছে না। খরা এবং বাদলের কারণে আমাদের যে ইরি ক্ষেতে প্রচুর পানির প্রয়োজন, এই পানিটা এখন আমরা পাচ্ছি না, খাল শুকিয়ে যাচ্ছে। তবে সংকট দূর করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলছেন কৃষি বিভাগ। পরাগরেণুটা আসে যেটা সকাল 10টা থেকে 11টার মধ্যে ওপেন হয়। এই সময় যদি ভারী বৃষ্টি, ভারী বাতাস এবং উচ্চ তাপমাত্রা থাকে, তাহলে পরাগায়ন ঝরে যাওয়া বা স্টেরাইল বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কৃষকদেরকে জমিতে 2 থেকে 4 ইঞ্চি পানি নিশ্চিত করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর জেলায় 65,684 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে 3 লাখ মেট্রিক চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে আবহাওয়ার এমন বিরূপ চিত্রের কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে।
পঞ্চগড়ের বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ, কর্তৃপক্ষ ঠিকাদার যোগ সাজশে চলছে হরিলুট। চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 21 সদস্যের কমিটিতে তাদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে 18 জন, আর প্রতিদ্বন্দ্বী কলি নিপুণ পরিষদ থেকে 3 জন নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রের মান উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন নির্বাচিতরা। সানোয়ার সোনির ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে 2024-26 মেয়াদে নেতৃত্ব দেবেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল। বিএফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতি কার্যালয়ে শুক্রবার সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন 475 জন। উৎসাহ উদ্দীপনায় সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। নির্বাচনে এসে কিন্তু সবার সাথে দেখা হয়, একটা মিলন মেলা। আমরা শিল্পীরা চাই যে প্যানেল যেন সবসময় আমাদের পাশে থাকে। তাদের যে ভালোবাসা আমরা পেয়েছি এর প্রতিদান আমরা সবসময় দিয়ে যাব। আমি একদম ক্ষুদ্র একটা মানুষ, আমার ভালোবাসা বিলিয়েছি আর ভালোবাসার বিনিময়ে তারা আমাকে প্রতিদান দিয়েছেন। সুযোগ পেলেই মানুষ সম্পর্ক খারাপ করে ফেলে, তো যাই হোক সবকিছু ঠিক ছিল, একটা চমৎকার নির্বাচন হয়েছে। রাতভর ভোট গণনা শেষে ভোরে ফলাফল ঘোষণা করেন শিল্পী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট, মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত। 21 সদস্যের কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 18টি পদেই নির্বাচিত হয়েছে মিশা ডিপজল পরিষদ থেকে। জয়ী হয়ে চলচ্চিত্র ও শিল্পের উন্নয়নে সবাইকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি নবনির্বাচিত সভাপতির। আমরা ইনশাআল্লাহ এই যে জয় এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম। আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। এদিকে কলি নিপুণ পরিষদ থেকে জয় পেয়েছেন 3 জন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন এবং সদস্য পদে সনি রহমান ও পলি নির্বাচিত হয়েছেন। শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন, আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল। 21 সদস্যের কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার 570 জন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বাজারে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। এই নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, পণ্য মূল্য নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। নেন্সি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বাজারগুলোতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু দাম কমেনি মাছ এবং মাংসের দাম, এবং বেড়েছে কিন্তু আলু পেঁয়াজের দাম। এরকমটাই কিন্তু আপনার ঈদ অতিক্রম করছে প্রায় 1 সপ্তাহ হলেও কিন্তু বাজারের যে অবস্থা তাতে কিন্তু মানুষের সবকিছুই, সবজি জাতীয় যে জিনিসগুলো আছে, তো নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু দাম বেড়েই চলেছে। তো আমরা যেখানটায় আছি চান্দনা চৌরাস্তা বাজার, এখানে কিন্তু আমরা প্রতিটা দোকানেই ঘুরে দেখেছি যে 10 টাকার মতন ব্যবধান রয়েছে সবকিছুর মধ্যে। তো ব্রয়লার মুরগি কিন্তু 230 টাকা থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, এরকমটাই। অর্থাৎ এখানে কিন্তু সোনালী মুরগি যে 330 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিন্তু বেড়েছে আপনার 10 টাকা কেজিতে, 10 টাকা বেড়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ক্রেতারা খুব হতাশা ব্যক্ত করেছেন এবং বলেছেন যে বাজার মনিটরিং এর প্রশাসনিক যে শক্ত ব্যবস্থা, তারা চাচ্ছেন যে বাজারগুলোতে মনিটরিং করা হোক এবং শক্ত হাতে সেগুলো দেখা হলে হয়তো বা বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে এই ব্যাপারে কিন্তু আমরা যে বাজার সমিতি রয়েছে, যে সমস্ত বাজার সমিতির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। তো আমি এখন কথা বলবো বাজার যে সমিতি রয়েছে, বাজার সমিতির সভাপতি আব্দুল সুবহান সাহেবের সাথে কথা বলবো। জানতে চাইবো যে বাজারের এইরকম অবস্থা কেন, উঠানামা করছে, আপনারা কি মনিটরিং করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইকে ধন্যবাদ। যে ঈদবাঙ্গা বাজার, যার জন্য অনেক দোকান এখন পর্যন্ত খুলতে পারেনি। যারা কাঁচামালগুলো উৎপাদন করেন কৃষকরা, তারা এখনো ওইভাবে ধান কাটার জন্য তারা বাজারে মাল ওই রকম আমদানি হচ্ছে না, যার জন্য মালের দামটা বৃদ্ধি পেয়েছে। সব মালের দাম বৃদ্ধি পায়নি, কিছু কিছু মালের দাম বৃদ্ধি পেয়েছে। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, আমরা আশা করি ইনশাল্লাহ।
বললেন, বাজার সমিতির সভাপতি বললেন যে আসলে আমদানি কম থাকার ফলে কিন্তু নিত্য প্রয়োজনীয় বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু বেড়ে গেছে। তো আপনারা জানেন যে এই এক সপ্তাহের মধ্যে হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই জানিয়েছেন বাজার কমিটির নেতৃবৃন্দ। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে টোটাল বাজারেই কিন্তু আপনার ক্রেতা কিন্তু কম রয়েছে, অর্থাৎ ক্রেতা একদমই কম বলা চলে। এবং এখনো ঈদের পর কিন্তু মানুষ এখনো এসে পৌঁছতে পারেনি, এর কারণেই নাকি নানা কারণে কিন্তু ক্রেতা শূন্য আমরা বাজারে লক্ষ্য করেছি। তবে এখানে কিন্তু মুরগির যে চাহিদা সেটা কিন্তু ঈদের আগে যেই মুরগিটা বেড়েছিল, পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু সেই বাজারটাই রয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনার গাজীপুর সহ গাজীপুরের প্রতিটি বাজারেই কিন্তু একই চিত্র বিরাজ করছে। এবং আমার কাছে এই ছিল গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। পঞ্চগড়ের বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগ সাজশ করে মাসের পর মাস নানা অনিয়ম করে খাদ্য সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সব অনিয়ম জেনেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পঞ্চগড় থেকে সহকর্মী রাশিদুজ্জামান বাবুর পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজা রিপোর্ট। সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীদের সুচিকিৎসা, সুষম খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতি বছর বাজার দর অনুযায়ী দরপত্র আহ্বান করে। এক্ষেত্রে নিরূপণ করা হয়েছে প্রতি রোগীর দৈনন্দিন খাবার তালিকা। পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি হাসপাতালে প্রতিদিন খাবারে 175 টাকা বরাদ্দ থাকলেও রোগী ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে পাচ্ছে 100 টাকা। দীর্ঘদিন ধরে একই ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ায় তারা কর্তৃপক্ষের সাথে যোগ সাজশ করেই খাবার পরিবেশনে অনিয়ম করছে। রোগীদের খাদ্য তালিকায় সকালে পাউরুটি, কলা, ডিম, দুপুরে ভাত, সবজি, মাছ অথবা মুরগি এবং রাতে ভাতের সাথে মাছ সবজি দেওয়ার নিয়ম থাকলেও দেয়া হচ্ছে নিম্নমানের অপর্যাপ্ত খাবার। যেটি খাবার দেয় ওরা আমরা বাসায় খাই না, এটা দেয় তো ব্রয়লার মুরগি, আমরা তো ব্রয়লার মুরগি বাড়িতেই খাই না। এখানে মাছ দিছিল আর ব্রয়লার মুরগি দিছিল, পরিমাণে খুব কম। সপ্তাহে 2 দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও তার দেখা মেলে কালে ভদ্রে। এছাড়া বিশেষ দিনে উন্নত খাবার দেওয়ার কথা বলা হলেও তার যথাযথ ব্যবস্থা করা হয় না। নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর খাবার, যেমন যে খাসির মাংস দেওয়ার কথা থাকলেও এইখানে ব্রয়লার মাংস এবং পচা মাছ, যেগুলো মেনুর মধ্যে নাই, কিন্তু সেগুলোই পরিবেশন করা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি আপনাদের কাছে অভিযোগের প্রেক্ষিতে আমি তদন্ত করব যে অ্যাকচুয়ালি কতটুকু মাংস দেওয়া হয়েছে এবং চার্ট অনুপাতে যতটুকু মাংস দেওয়ার কথা যদি না দেওয়া হয় বা কম দেওয়া হয়, সেই অনুপাতে তার বিল হিসেবে কম দেওয়া হবে। হাসপাতালে মান ও সঠিক পরিমাণ বজায় রেখে খাবার পরিবেশনের প্রত্যাশা রোগী, স্বজন সহ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জ শহর জুড়ে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম, এতে বেড়েছে যানজট, ভোগান্তি। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, অটোরিকশা নিয়ে কি বলছে শহরবাসী, আর ভোগান্তি কমাতে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। মানিকগঞ্জ পৌর শহরে অবাধে কিন্তু চলছে যে অবৈধ যে অটোরিকশা, ব্যাটারি চালিত এবং হ্যালো বাইক, এই হ্যালো বাইক এবং অটোরিকশা চলাচলের কারণে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেই সাথে কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে এই যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো, সেইগুলোতে যাত্রীরা উঠে এবং কি যে বেপরোয়াভাবে চলাচলের কারণে যে ব্রেকিং সিস্টেমটা না থাকার কারণে কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তেমন কিন্তু নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি এবং সেই ক্ষেত্রে আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে। পৌর কর্তৃপক্ষের যেটি বলছেন যে মানিকগঞ্জে পৌর শহরে 577টি হ্যালো বাইকের নিবন্ধন দেওয়া হয়েছে এবং যে ব্যাটারি চালিত অটোরিকশা সেগুলো নিয়ন্ত্রণের জন্য তারা একটি নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছে। আমরা এক্ষেত্রে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে
বলেছি, পুলিশ প্রশাসন যেটি বলেছেন যে এই ব্যাটারি চালিত যে অটোরিকশা এবং হ্যালো বাইক এগুলো নিয়ন্ত্রণে প্রতিনিয়ত মোবাইল কোড করে যানবাহনগুলোকে আইনের আওতা আনা হচ্ছে। এবং কিন্তু জনগণ, স্থানীয় সুশীল সমাজ যেটি বলছেন যে এই হ্যালো বাইক অটোরিকশা যে বেপরোয়াভাবে চলাচল করছে, এতে করে যে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত, সে দুর্ঘটনায় কিন্তু অনেকেই ইতিপূর্বে অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছে এবং অনেকে আহত হয়েছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের জোর তাগিদ দাবি করেছেন স্থানীয় সুশীল সমাজ এবং স্থানীয়রা। আমি এ বিষয়ে যে পৌর মেয়র রমজান আলী রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই শহরে যেভাবে যে অটোরিকশা হ্যালো বাইকগুলো যে বেরোচ্ছে তিনি তা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে অতি দ্রুত যে পৌরসভা কর্তৃক যে নিবন্ধিত সেগুলো বাইরে যেগুলো নিবন্ধিত নয় সেগুলোকে অতি শীঘ্রই মার্কিং করে এগুলোকে জব্দ করা হবে এবং আইনের আওতা আনা হবে বলে জানিয়েছে পৌর মেয়র রমজান আলী। আমরা আরও কথা বলেছি পুলিশ সুপার গোলাম আজাদ খানের সাথে। তিনি যেটি বলেছেন যে তারা তার প্রতিনিয়ত শহরে এই যানজট নিরসন এবং এই দুর্ঘটনা রোধে এইগুলো নিয়ন্ত্রণে কাজ করছে। অচিরেই একটি আবারও জোরালো মোবাইল কোড করে এদেরকে আইনের আওতা আনা হবে বলে জানিয়েছেন। নেন্সি, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ শহর থেকে অবৈধ হ্যালো বাইক এবং অটোরিকশার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম। সংবাদ সকালে আরো থাকছে। আরো $100 কোটি যুদ্ধাস্ত্র কিনতে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র থেকে নেবে ট্যাঙ্ক ও মর্টারের গোলা এবং সামরিক যান। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে খায়রুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের একজনের বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় আরও 20 জন আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু গ্রুপের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার বিকেল 3:30টার দিকে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র থেকে আরও $100 কোটি যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল। বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে নতুন অস্ত্র চুক্তি করার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এই চুক্তির আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাঙ্কের জন্য গোলা, সামরিক যান ও মর্টারের গোলা পাবে। এদিকে শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইরানের ইস্পাহান প্রদেশে ইসরায়েলের হামলা নিয়ে নানা মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমাদের নিষেধ উপেক্ষা করেই শুক্রবার এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইরান ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, চীন, ইতালি ও ইউরোপীয় কমিশন। ইরান বলছে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তাদের সামরিক বাহিনী। লুৎফর কবিরের ডেস্ক রিপোর্ট। দিনকে দিন বারুদে পরিণত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য। গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার মধ্যেই ইরান ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত। পশ্চিমা বিশ্বের নিষেধ উপেক্ষা করেই শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান প্রদেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে বসে তেল আবিব। ইরানের শীর্ষ পর্যায়ের দাবি, আকাশেই একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিবদমান পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে দেখতেই পাচ্ছেন। আমরা অনেক খবর পাচ্ছি, তবে এই বিষয়ে এখনই আমাদের মন্তব্য করা ঠিক হবে না। মিত্রদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। উত্তেজনা না বাড়াতে ঋষি সুনাকের মতো একই বার্তা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তিরি অর্পো।
অঞ্চলটিতে উত্তেজনা না বাড়াতে সম্ভাব্য সবকিছুই করতে হবে আমাদের। যে কোনো সংঘাত থেকে সবাইকে দূরে রাখতে হবে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনার বিরুদ্ধে ইরানের মিত্র চীন। হামলার পরপরই সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সংকট মোকাবেলায় মধ্যস্থতায় প্রস্তুত শি জিনপিং সরকার। পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ জানিয়েছে এশিয়ার জাপান ও রাশিয়া সহ বিশ্বের অনেক দেশ। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ক্রেমলিন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইতিহাসের নজিরবিহীন বৃষ্টিতে 3 দিন পরও পানি নিচে দুবাই। বিভিন্ন আবাসিক এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় আটকা পড়েছে বহু বাসিন্দা। স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। তাদের নৌকায় করে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে রানওয়ে পানিতে ডুবে থাকায় এখনো স্বাভাবিক হয়নি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ফলে চরম ভোগান্তিতে আছেন হাজারো যাত্রী। অন্যয় কর্মকারের ডেস্ক রিপোর্ট। মরুর বুকে বন্যা, চারিদিকে অথই পানি। জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি দুবাইবাসী। 8 দশকের ইতিহাসে নজিরবিহীন বৃষ্টির 3 দিন পেরিয়ে গেলেও এখনো পানির নিচে দুবাইয়ের বেশিরভাগ এলাকা। ডুবে আছে রাস্তাঘাট ও দোকানপাট, তলিয়ে গেছে বিভিন্ন আবাসিক এলাকা। ফলে আটকা পড়েছেন বহু বাসিন্দা। স্থানীয়দের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বহুত মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ির পানির তলে ডুবে আছে, এমনকি আমার গাড়ির পানিতে ডুবে আছে। ব্যবসা বাণিজ্য বন্ধ। ঈদের পর থেকেই তো মনে করো কাজ আছে, কিন্তু তো ওখানে পানি চলে যাইতে পারি না। এখানে সবার রুমে পর্যন্ত পানি, কোমর পরিমাণ পানি, কাজ আসতে পারতেছে না, শ্রমিকরা অনেক কষ্ট করতেছে। ব্যবসা বাণিজ্য এখন সব বন্ধ। এখন ব্যবসা বাণিজ্য যদি না চলে আমরা ফ্যামিলি কি করে চলবে, আর আমরা বা কিভাবে চলবো? রুমের মধ্যে থাকার কোনো পরিবেশ নেই। আমার বেড পর্যন্ত, বেডের উপরে এক হাত উপরে আমার পানি। আমার লাইফে আমি 17 বছরে এই প্রথম দেখতেছি। আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। নৌকা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অভিযান পরিচালনা করছেন তারা। এরই মধ্যে পাম্পিং মেশিন দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো 3 থেকে 4 দিন লেগে যেতে পারে বলেও জানানো হয়। এখানে প্রায় সব এলাকাতেই পানিতে তলিয়ে আছে। ভবনগুলোতে কোনো বিদ্যুৎ নেই, পানি নেই, এমনকি অনেক বাসাতে খাবারও নেই। আমরা উদ্ধার কাজ চালানোর পাশাপাশি তাদেরকে যেভাবে পারছি সাহায্য করার চেষ্টা করছি। এখানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। জীবনে এই প্রথম এত বৃষ্টি দেখলাম। বৃষ্টির পর এখানে কোনো বিদ্যুৎ, পানি কিছুই নেই। আমরা নৌকায় করে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছি। তাদেরকে বিভিন্ন ধরনের ত্রাণ সরবরাহ করছি। এদিকে রানওয়েতে পানি জমে থাকায় এখনো স্বাভাবিক হয়নি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। প্রতিদিনই বাতিল নয়তো বিলম্ব হচ্ছে অসংখ্য ফ্লাইট। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।